হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে অলরেডি দেখবে পেজ নম্বর 7 পর্যন্ত আমরা খুব সহজ করে বিষয়গুলো বুঝে নিয়েছিলাম। একদম জলের মতো সহজ করে বোঝানো হয়েছিল, যাতে করে যারা এই ক্লাসটা দেখবে যেন একবারেই সম্পূর্ণ জিনিসটা খুব সহজ করে বুঝে নিতে পারো। সেভাবেই কিন্তু আমি ক্লাসগুলো দিয়েছি। যারা দেখোনি আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। ক্লাস 6-এর যেটা পরিবেশ ও বিজ্ঞানের প্লেলিস্ট, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই পরিবেশ ও বিজ্ঞান প্লেলিস্টটা খুলে যাবে, সেখান থেকে পরপর ক্লাসগুলো দেখে নিতে পারবে। আজকে আমরা দেখো পেজ নম্বর আমাদের বইটা তোমরা পাশে খুলে রাখবে, তোমাদের যেটা পরিবেশ ও বিজ্ঞানের বই সেই বইটা পাশে খুলে রাখবে, তাহলে কিন্তু আমাদের পড়তে সুবিধা হবে। ওকে, আমি এখানে দিয়ে দিয়েছি, পিডিএফের আকারে দিয়ে দিয়েছি কোশ্চেন আনসার, যেগুলো আমাদের ফাঁকা বক্স রয়েছে, ছকগুলো রয়েছে, সেগুলোর আনসার আমি করে দিয়েছি। ওকে, 8 নম্বর পাতা বের করো, পরাগ মিলন। ওকে, এখানে যে গল্পটা দেওয়া হয়েছে বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ছবিটাতে আমরা জানি যে বলতা বলো মৌমাছি, বিশেষ করে আমরা দেখব মৌমাছি, বা পরে যে ছবিটা দেখো প্রজাপতি, এখানে কি করছে, এরা ফুলের মধু খায়, তাই না? ফুলের মধ্যে যেটা মিষ্টি রস, যেটা ফুলের যেটা মিষ্টি রস, সেটাকে বলা হয় মকরন্দ। অনেক সময় নামটা তোমাদের পড়তে হয় কেমন, মকরন্দ বলা হয়, কেমন মকরন্দ কিন্তু বলা হয় ফুলের মিষ্টি রস। সেটা উদ্ভিদরা মানে উদ্ভিদের ফুলের মধ্যে পাওয়া যায়। সেটা কারা খায়? বিভিন্ন পতঙ্গরা খায়, যেমন আমরা মৌমাছি দেখতে পাচ্ছি বা প্রজাপতি দেখতে পাচ্ছি। ওকে, এবার ফুলের মধ্যে 4টে অংশ থাকে, অনেকেই জানো তোমরা। বৃতি থাকে, বৃতির নিচে সবুজ ঘন্টা, উল্টোনো ঘন্টার মতো একটা জিনিস থাকে, বৃতি। তারপর পাপড়ি যেগুলো থাকে সেগুলোকে বলা হয় দলমণ্ডল। তারপরে একটা পুংস্তবক থাকে, মানে পুরুষ মানে পুংলিঙ্গর অংশ থাকে, সেটা হচ্ছে পুংস্তবক বা পুংকেশর চক্র। আর থাকে গর্ভকেশর চক্র। এবার সেখানে ওই আমাদের ওই পুংস্তবক যেখানে আছে, সেখানে একটা দণ্ডর মতো থাকে, একটা দণ্ডের মতো থাকে, কেমন দণ্ড থাকে। সেই দণ্ডের মধ্যে ছোট 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 ফুটকির মতো ছোট ছোট অংশ থাকে, থলির মতো থাকে, সেগুলো হচ্ছে পরাগ থলি। কেমন, এগুলো জেনে রাখো, উঁচু ক্লাসে গিয়ে আমাদের যখন আরও জটিল আমাদের বিজ্ঞানের জায়গাগুলো পড়তে হবে, সেই জায়গাগুলো একদম সহজ হয়ে যাবে। ওকে, তাহলে পুংদণ্ডের মাথায় থাকে পরাগ থলি। সেগুলোর মধ্যে কি থাকে? পরাগ রেণু থাকে, হলুদ রঙের পরাগ রেণু থাকে। ওকে, সেই রেণুগুলো কি করে, ওটা পুরুষের অংশ, তাহলে ওই পরাগ রেণু যদি কোনোভাবে স্ত্রী ফুলে গিয়ে পড়ে, বা ফুলের যেটা স্ত্রী অংশ যেটা, সেটা হচ্ছে গর্ভকেশর চক্র বা গর্ভকেশর, তার মাথাতে মানে গর্ভমুণ্ডে যদি পড়ে পরাগ রেণুটা, তাহলে পুরুষের অংশটা সেটা যখন স্ত্রীর কাছে আসবে, তখন পরাগ মিলন হবে, নিয়ে নতুন গাছ জন্ম হবে। ওকে, মানে সেখান থেকে মানে আমাদের ধীরে ধীরে নতুন কিন্তু গাছ সৃষ্টি হবে। তো এটা সবসময় তো আর নিজে থেকে হওয়া সম্ভব নয়। অনেক সময় বাতাসে পরাগরেণুটা অন্য জায়গায় চলে গেল, নিয়ে অন্য ফুলে পড়লো, সেটা হতে পারে, জলের সাহায্য হতে পারে। কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যেগুলো, যে আমাদের মানে আমাদের বিভিন্ন রঙিন ফুল রয়েছে, মিষ্টি ফুল রয়েছে, মিষ্টি গন্ধযুক্ত, সেই ফুলের মধ্যে পরাগ মানে মধু খাওয়ার জন্য বা মকরন্দ খাওয়ার জন্য বিভিন্ন পতঙ্গ, যেমন মৌমাছি, প্রজাপতি, এরা কিন্তু উড়ে এসে বসে। যখন মধু খায়, মকরন্দ খাচ্ছে, তখন তাদের মুখে বা তাদের ঠোঁটে মানে সুরের জায়গাগুলোতে বা পায়ের জায়গাগুলোতে পরাগরেণু লেগে যায়। ওকে, পরাগরেণুটা লেগে গেল। এবার ওই মৌমাছি বা প্রজাপতি যখন ধরো এবার অন্য কোনো ফুলে গিয়ে বসলো, অন্য ফুলে যখন বসবে, তখন সেই ফুলের স্ত্রী অংশ মানে গর্ভকেশর চক্র, তার মাথাতে কি রয়েছে? গর্ভমুণ্ড রয়েছে। কেমন, সে গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। তাহলে কি হবে? মানে পরাগধানী থেকে যেটা পরাগ রেণু ছিল, সেটা পতঙ্গদের গায়ে, মুখে বা ডানাতে বা পায়ে লেগে থাকলো, সেটা আবার যখন পতঙ্গ অন্য ফুলে গিয়ে বসলো, তখন সেই ফুলে ওই লেগে থাকা পরাগরেণুগুলো মিশে গেল, নিয়ে এরকমভাবে দুটো আলাদা আলাদা গাছের কি হলো, মানে পরাগের কি হলো, মিলন ঘটলো। কেমন মিলন ঘটলো? এই যে ঘটনা, সেটাকে কি বলা হয় বলো তো? সেটাকে বলা হয় পরাগ মিলন বা পরাগ যোগ। অনেক সময় আমাদের প্রশ্ন আসে, পরাগ মিলন বা পরাগ যোগ কাকে বলে? তখন তোমরা লিখবে যে যখন কোনো ফুলের পুংকেশর চক্রের মধ্যে থাকা পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারে। সেই ফুলে যদি গর্ভমুণ্ড থাকে, যদি উভলিঙ্গ ফুল হয়, তাহলে পুরুষ স্ত্রী দুটোই থাকবে। তাহলে কোনো ফুলের পুংকেশর চক্রের মধ্যে থাকা বা পরাগধানীর মধ্যে থাকা, পুংকেশর চক্রের পরাগধানীর মধ্যে থাকা পরাগরেণু, বা সহজ করা মানে যারা এতটা বলতে পারবে না যে পুংকেশর চক্র, তার মধ্যে পরাগধানী, তারপরে পরাগরেণু, যারা অতটা বলতে পারবে না, তারা বলবে যে আহ, কোনো ফুলের পরাগধানীর মধ্যে থাকা পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের মানে একই ধরনের অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে পড়ে, তখন
এই ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বলে। এতে কি হবে? তাহলে এতে কি হলো? পুরুষ ফুল এবং স্ত্রীর মধ্যে মিলন ঘটলো এবং এর ফলে কি হবে? এর ফলে কিন্তু নিষেক ঘটবে। কেমন? নিষেক ঘটবে কিন্তু। ওকে? এবং এর ফলেই পরবর্তীকালে বীজ হবে। বীজ থেকে নতুন উদ্ভিদ বা নতুন চারাগাছ কিন্তু সৃষ্টি হবে। পরাগ মিলন কিন্তু অবশ্যই প্রয়োজন। আমরা দেখলাম মৌমাছি, প্রজাপতি, ভীমরুল হতে পারে, বোলতা হতে পারে, ফড়িং, বিভিন্ন পাখি, যেমন এখানে আমরা মৌটুসি পাখির কথা দেখব, তারা কিন্তু পরাগ মিলনে সাহায্য করে। তাহলে দেখো এখানে বলছে মৌমাছি প্রজাপতির গায়ে পায়ে কি লেগে গেল? সেটা হচ্ছে ফুলের পরাগরেণু লেগে গেল। 2 নাম্বার বলছে ওই মৌমাছি বা প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে কি হবে? কি হবে এখানে আমি লিখে দিয়েছি, এখানে আমি তোমাদের বলেও শোনাচ্ছি, শুনে শুনে লিখতে পারো যদি লেখাটা বুঝতে না পারো, যেহেতু ছোট জায়গা তো আমি ছোট ছোট করে লিখেছি, যাতে নাহলে তো ধরবে না। দেখো লিখেছি অন্য ফুলে গিয়ে বসলে তাদের গায়ে পায়ে লেগে থাকা পরাগরেণু সেই ফুলে গর্ভমুণ্ডে পড়ে, এভাবে দুটি ফুলের মধ্যে পরাগ মিলন ঘটে। 3 নম্বর প্রশ্ন বলছে এই যে মৌটুসি কি কোনোভাবে কোলকে ফুলকে সাহায্য করছে? সাহায্য করলে কিভাবে সাহায্য করছে? এই যে 3 নম্বর ছবি, এখানে যে ফুলটা রয়েছে সেই ফুলটা কি ফুল বলো তো? কলকে ফুল। আর পাখিটা যেটা তার নাম হচ্ছে মৌটুসি। মৌটুসি, ওকে? এবং প্রশ্ন বলছে যে এই যে মৌটুসিটা পাখিটা এসছে কলকে ফুলের কাছে, তো এই মৌটুসি পাখি কি কলকে ফুলকে কোনোভাবে সাহায্য করছে? অবশ্যই সাহায্য করছে। আমরা লিখবো এখানে যে মৌটুসি কিন্তু কলকে ফুলের পরাগ মিলনে সাহায্য করছে। ফুলের মধু খাওয়ার জন্য এসছে, যখন মধু খাচ্ছে তখন মৌটুসি যেটা ঠোঁট, পাখির ঠোঁট, সেই ঠোঁটের মধ্যে পরাগরেণু লাগছে। পরে যখন ওই মৌটুসি অন্য ফুলে গিয়ে বসছে মধু খাওয়ার জন্য, তখন তার আগে থেকে লেগে থাকা ফুলের যেটা পরাগরেণু সেটা অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়বে, নিয়ে পরাগ মিলন কিন্তু ঘটবে। ওকে? আর আমরা দেখলাম পরাগ মিলন কিন্তু দরকার। পরাগ মিলন হলে কি হয়? পরাগ মিলন হলে আমাদের মানে উদ্ভিদের মধ্যে কি হয়? নিষেক ঘটে। কি বললাম আমি? নিষেক ঘটে। কেমন? নিষেক ঘটে, মানে পুরুষ এবং স্ত্রীর মধ্যে নিষেক ঘটে এবং তার ফলে নতুন করে কি হয়? বীজ তৈরি হয় এবং চারাগাছ তৈরি হয়। এবার বলছে যে আচ্ছা বলো তো যে ফুলের এত মানে পাপড়িগুলো এত সুন্দর সুন্দর হয় বা মিষ্টি গন্ধ থাকে কেন বলো তো? প্রজাপতি, মৌমাছি, বোলতা, ভীমরুল বা পাখি এরা তো এমনিতে আসবে না, কিছু খাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য আসবে। ওকে? তাহলে ফুল নিজেও কিন্তু পরাগযোগ ঘটাতে পারে না। পতঙ্গর সাহায্য নিতে হয় বা পাখির সাহায্য নিতে হয় বা অন্য কোনো প্রাণীর সাহায্য নিতে হয়। তাহলে ওদেরকে তো কাজটা করাতে হবে, পরাগ মিলনের কাজটা করাতে হবে। তাহলে ওরা তো শুধু করবে না। তো ওদেরকে আকর্ষণ করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য ফুলের মধ্যে পাপড়িগুলো রং-বেরঙের হয় বা মিষ্টি একটা গন্ধ থাকে, যাতে করে পতঙ্গরা বা পাখিরা সেই গন্ধর টানে চলে আসে বা সেই ফুলের পাপড়ি এত সুন্দর রঙিন হয়, সেই সুন্দর পাপড়ির রংটাতে মোহিত হয়ে যায়, আকৃষ্ট হয়ে বা মিষ্টি রস খাওয়ার জন্য কিন্তু পতঙ্গরা আসে। নিয়ে ফুলে ঘুরে বেড়ায়। ফুলে ঘুরে বেড়ানোর ফলে তাদের কি হয়? পরাগযোগ কিন্তু ঘটে। ওকে? এবার আমরা দেখলাম এই যে তাহলে পতঙ্গ বা পাখি এরা কিন্তু উদ্ভিদের পরাগ মিলনে সাহায্য করে। এবার দেখো যে ফল ফল বা বীজ এগুলো কিভাবে ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায়। দেখো এখানে এই যে অনেক সময় কুকুরের হতে পারে বা শেয়ালের হতে পারে, সেক্ষেত্রে এই যে গায়ে ওই চোরকাঁটা জাতীয় বা ওই মানে এই কাঁটাযুক্ত ফল লেগে যায় গায়ে, লোমে। তারপর যেখানে ও ঝেড়ে ফেলে সেখানে বীজটা পড়ে গেল, সেখান থেকে নতুন গাছ হলো। এরকমভাবে হয়। পাখিও দেখবে ফল খাবে, ফল খেয়ে কিন্তু বীজটা হজম করতে পারে না। এবার পাখি যখন মল ত্যাগ করে, পটি করে যখন, তখন ওই পটি দিয়ে, মল দিয়ে বীজগুলো বেরিয়ে আসে, যেখানে পটি করে সেখানে কিন্তু নতুন গাছ মানে জন্ম নেয়। ওকে? এরকমভাবে পাখিরা বা অন্যান্য প্রাণীরা কিন্তু বীজ ছড়াতে সাহায্য করে। তোমরা খেলার মাঠে দেখবে চোর কাঁটা লেগে যায় না আমাদের প্যান্টের মধ্যে, বা আমাদের পায়জামা হতে পারে বা প্যান্ট হতে পারে, আমাদের পোশাকে কিন্তু লেগে যায়। ওকে? সোজা কথা, আমাদের পোশাকে বা জামা কাপড়ের মধ্যে লেগে যায়। নিয়ে আমরা পরে চোর কাঁটাগুলোকে খুলে অন্য জায়গায় ফেলে দিই। যেখানে ফেলে দিলাম সেখান থেকে আবার চোর কাঁটার গাছ হয়ে গেল। তাহলে এরকমভাবে কিন্তু আমরাও বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়াতে সাহায্য করি। মানে নতুন করে গাছ মানে বংশবিস্তার করতে, গাছের বংশবিস্তারও কিন্তু আমাদেরও একটু ভূমিকা কিন্তু আছে। অন্যান্য প্রাণীরাও কিন্তু সাহায্য করে। এখানে বলছে অনেক সময় পাখিরা, দেখো এই প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলবে তোমাকে পাখিরা কিভাবে উদ্ভিদের বীজ ছড়াতে সাহায্য করে বা বংশ বিস্তারে সাহায্য করে। লিখবে পাখিরা অনেক সময় মুখে করে ফল নিয়ে যায়, মুখে করে নিয়ে যাচ্ছে, খেতেই পারলো না, হয়তো কা কা করে ডেকেছে বা অন্য পাখি এরকম ডেকেছে, মুখ থেকে পড়ে গেল।
যেখানে পড়লো তারপরে এখানে জল বৃষ্টি ঝড় হচ্ছে, নিচু জায়গায় হয়তো মানে চলে গেল ফলটা, তারপরে ফলটার ওপরের অংশ যেটা খাবার যেটা, সেই ফলটা নষ্ট হয়ে গেল আর বীজটা থেকে গেল, নিয়ে সেখান থেকে বীজটা জল টল পেয়ে গাছ হয়ে গেল। বা অনেক সময় পাখি হয়তো ফলটা খাচ্ছে, কিছুটা খেয়েছে, বাকিটা ফেলে দিল, অর্ধেকটা খেলো বাকিটা ফেলে দিল, বাকি যেটা ফেলে দেবো বাকি ফলটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, কিন্তু বীজটা থেকে যাবে, সেই বীজ থেকে নতুন চারা গাছ কিন্তু হবে। তাহলে এরকম করে পাখিরা কিন্তু বীজ ছড়াতে সাহায্য করে। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো এই কোশ্চেনটা অনেক স্কুলে আসে, ফার্স্ট টার্মের পরীক্ষায় দেখবে আসবে, আমি ফার্স্ট টার্মে সাজেশন দেবো, দেখবে আমি অলরেডি ক্লাস 7, 8, 9, ক্লাস 10 এগুলোতে সাজেশন দিই। বিজ্ঞানের ক্ষেত্রে যা সাজেশন দেওয়া হয় সেখান থেকে মিনিমাম 90% কিন্তু কমন আসেই আসে, 90% থেকে 100% কমন আসে। এবার তোমাদের কিন্তু সাজেশন দেবো, দেখবে ফার্স্ট টার্মের পরীক্ষায়। আগে ক্লাস 6 আমি অত ক্লাস দিতে পারতাম না, যেহেতু ক্লাস 7, 8, 9গুলো ছিল। এবার তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি এবং সম্পূর্ণ একদম ফ্রিতে একদম ক্লাসগুলো দেওয়া হবে, সমস্ত যা কিছু সাজেশন টাজেশন সব তোমরা কিন্তু ফ্রিতে পাবে। ওকে, চেষ্টা করবো সমস্ত কিছু তোমাদের একদম ফ্রিতে একদম ইউটিউবের মধ্যে সমস্ত একদম প্রিপারেশান করিয়ে দেওয়ার। ওকে, পরিবেশ বিজ্ঞানে একদম যাতে করে 100-এ 100 পেতে পারো। ফার্স্ট টার্মের পরীক্ষা তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে, 30-এ 30 যেন পেতে পারো সেরকমভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো দেবো এবং তোমাদের সমস্ত রকম হেল্প করবো। ওকে, তো প্রশ্ন হচ্ছে বাদুড় কিভাবে ফল মানে বীজ ছড়াতে সাহায্য করে? বাদুড় কি করে বলো তো? ফল খায় তো, ফল খাওয়ার পর খেয়ে নিল, পুরোটাই খেয়ে নিল, বীজ সমেত খেয়ে নিল, কিন্তু বীজটা তার পেটে হজম হয় না। এবার বাদুড় কি করে? বাদুড় কিন্তু যেখানে যেখানে যাচ্ছে মলত্যাগ করছে, মলত্যাগ করার পর সেই মলের মধ্যে বীজগুলো বেরিয়ে আসে, যেহেতু হজম করতে পারেনি, তো ফলটা খেয়ে নিয়েছে সবই, কিন্তু ফলটা হজম হয়ে গেছে, বীজটা হজম হয়নি, তাই জন্য মল দিয়ে পুরো বীজগুলো গোটা গোটা করে বেরোবে, নিয়ে যেখানে যেখানে বীজগুলো পড়লো, মলগুলো পড়লো, সেই বীজ থেকে কিন্তু নতুন করে গাছ হয়। ওকে, এরকমভাবে কিন্তু মানে বাদুড়ও বীজ ছড়াতে সাহায্য করে। এরপরে আমাদের দেখো এখানে প্রশ্ন আছে, 9 নম্বর পাতা বের কর। দেখো এটা 9 নম্বর পাতা, নিচে পাতা নম্বর দেওয়া হয়েছে 9 নম্বর পাতা। এখানে বিভিন্ন মানে প্রাণী কিভাবে সাহায্য করে। বন বিড়াল লেখা আছে, চোর কাটা বিভিন্ন ফলের বীজ তাদের গায়ের লোমে আটকে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এভাবে বন বিড়াল বীজের মানে বীজ বিস্তারে সাহায্য করে বা বীজ ছড়াতে সাহায্য করে। শেয়াল কাঁটা জাতীয় ফলের বীজ তাদের গায়ের লোমে আটকে গিয়ে নানা স্থানে ছড়িয়ে পড়ে। পাখি লিখবে যে পাখি বীজ হজম করতে পারে না, এখন দেখলাম বলে পাখির মলের সাথে বীজ বেরিয়ে আসে, এভাবে বীজগুলো নানা স্থানে ছড়িয়ে পড়ে, পরে সেই বীজগুলো থেকে চারা গাছ জন্মায়। ওকে, এই যে এই জুম করে তোমাদের দেখালাম। ওকে, তাহলে এরকমভাবে তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট আমরা চলে যাব আমাদের দেখো একই জীবের সঙ্গে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্ক। দেখো এখানে সব ছবি দেওয়া হয়েছে, এই যে শালিকের সঙ্গে বা বকের সঙ্গে গরু সম্পর্ক, বা এখানে আমরা দেখতে পাচ্ছি সাগর কুসুম ক্লাউন মাছ, পিঁপড়ে জাপ পোকা, গন্ডারের সঙ্গে শালিকের সম্পর্ক, আর এখানে দেওয়া হয়েছে সন্ন্যাসী কাঁকড়া এবং সাগর কুসুম, এরকমভাবে ছবি দেওয়া আছে। এরা কীভাবে সাহায্য করে? এরা একে অপরকে কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে কী বলা হয়? মিথজীবিতা সম্পর্ক বলা হয়। আমরা সব আলোচনা করবো, মিথজীবিতা সম্পর্ক কিন্তু বলা হয়। ওকে, এখানে সব গল্প দেওয়া হয়েছে, গল্পগুলো পড়বে। এইটা একটা প্রশ্ন, অ্যাজোলা থাকলে ধানের জমিতে সার দিতে লাগে না কেন? অ্যাজোলা কি একটা প্রশ্ন আছে আমাদের, যে আমাদের এখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে অ্যাজোলা কি। তাহলে লিখবে অ্যাজোলা হলো এক ধরনের পানা। ওকে, এরা কি করতে পারে? বাতাসের নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে, এরা বাতাসের নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে বা বেঁধে ফেলতে পারে। তাহলে বাতাস মানে অ্যাজোলা রয়েছে, অ্যাজোলা একটা পানা রয়েছে। এবার এরা সরাসরি তো বাতাসে নাইট্রোজেনটা আবদ্ধ করতে পারে না। আসলে কি হয় বলতো, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই অ্যাজোলা যে পানাটার কথা বলছি, যেমন কচুরি পানা হয়, সেরকম একটা পানা বা ফার্ন জাতীয় এক ধরনের উদ্ভিদ। তো সেই অ্যাজোলার পানার মধ্যে, পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনটাকে নিতে পারে, আবদ্ধ করতে পারে। তাহলে বাতাসের নাইট্রোজেন যদি নেয়, অ্যাজোলা তো মাটিতে রয়েছে, তাই না, বা ধানের জমিতে রয়েছে, তাহলে অ্যাজোলা কী করছে? নাইট্রোজেন নিচ্ছে, তাহলে সেই নাইট্রোজেন মাটিকে কিন্তু দিচ্ছে, বা যে জমিতে রয়েছে সেই জমিকে দিচ্ছে, বা সেই ফসলকে দিচ্ছে। ওকে, তাহলে প্রথমে নাইট্রোজেনটা নিল, নাইট্রোজেনটা কে নিল না, তো ওই ব্যাকটেরিয়াটা নিল। ব্যাকটেরিয়া কী করলো? এই অ্যাজোলার মধ্যে ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়া কী করলো? বাতাসে যেটা নাইট্রোজেন N2 সেটা কে নিল? ব্যাকটেরিয়া নিল। নিয়ে সেই ব্যাকটেরিয়াটা কাকে, মানে সেই ব্যাকটেরিয়া নাইট্রোজেনটাকে কাকে দিল না, তো নাইট্রোজেনটা দিল অ্যাজোলাকে দিল। তাহলে অ্যাজোলার উপকার হলো কেমন?
এবার আমরা সারের জন্য দেখতে পাই যে সার জমিতে সার দেওয়া হয়, তার মধ্যে মেনলি কী থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, কিন্তু নাইট্রোজেনটা বেশি থাকে। তাহলে অ্যাজোলার পাতায় ব্যাকটেরিয়াকে, তাহলে অ্যাজোলা আর ব্যাকটেরিয়ার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি না, তো অ্যাজোলা কী করছে, অ্যাজোলা তার পাতার মধ্যে ব্যাকটেরিয়াকে থাকতে দিচ্ছে। অ্যাজোলা, ভালো করে বোঝো, ভালো করে শোনো, অ্যাজোলা কী করে, অ্যাজোলা ওই পাতার মধ্যে ব্যাকটেরিয়াকে থাকার জায়গা দেয়। তাহলে অ্যাজোলা ব্যাকটেরিয়াকে কী করে সাহায্য করছে না, তো থাকার জায়গা দিচ্ছে। অ্যাজোলা পাতার মধ্যে ব্যাকটেরিয়াকে থাকতে দিচ্ছে। উল্টে ব্যাকটেরিয়া অ্যাজোলাকে কী দিচ্ছে, ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন নিচ্ছে, নিয়ে বলছে ভাই তুমি আমাকে থাকতে দিয়েছো, তাই জন্য তোমাকে আমি কী করবো, নাইট্রোজেন দেবো। তাহলে অ্যাজোলা ব্যাকটেরিয়াকে দিচ্ছে থাকার জায়গা, আর ব্যাকটেরিয়া অ্যাজোলাকে দিচ্ছে কি, পরিবর্তে নাইট্রোজেন দিচ্ছে। তাই না, আমরা করি না? আমরা আমরা হয়তো ক্লাসে থাকি, আমরা হয়তো পেন্সিল নিয়ে এসেছি, পাশে আমার বন্ধু পেন্সিল নিয়ে আসেনি, তখন সে চাইছে, আমার কাছে এক্সট্রা পেন্সিল থাকলে আমরা কী করি, আমার বন্ধুদেরকে দিই, তাই তো? তাহলে এক্সট্রা পেন্সিল থাকলে আমার আমি লিখছি, আমার কাছে এক্সট্রা পেন্সিল রয়েছে, বন্ধুর কাছে নেই, বন্ধু চাইছে আমি আমার এক্সট্রা পেন্সিল কিন্তু বন্ধুকে দিই। আবার লিখতে লিখতে দেখা গেলো আমার ইরেজারটা আনতে ভুলে গেছি বা শার্পনার আনতে ভুলে গেছি, তখন বন্ধুকে বললাম তোর শার্পনারটা দে, আমি পেন্সিলটা ছিলে নেবো। তাহলে তার কাছে নিলাম, তাহলে দুজনের উপকার হলো, এখানেও কিন্তু দুজনের উপকার হলো। তাহলে প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক, যেখানে একটা মানে জীব আর একটা জীবের উপর নির্ভরশীল, তাহলে দুটো জীব বা তার থেকে বেশি জীব একে অপরকে হেল্প করে বেঁচে থাকে, বা সহযোগিতা করে বেঁচে থাকে, বা সাহায্য করে বেঁচে থাকে, এই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো, মিথজীবিতা বলবো। ওকে, মনে থাকবে মিথজীবিতা কাকে বলে, আর কেন ধানের জমিতে অ্যাজোলা চাষ হলে আলাদা করে সার দিতে হয় না, তার কারণ অ্যাজোলার মধ্যে যে মানে ব্যাকটেরিয়া থাকে, সেটা বাতাসে নাইট্রোজেন নিয়ে মাটিতে নাইট্রোজেন পরিমাণ বাড়ায়, তার জন্য আলাদা করে আর সার দেওয়ার প্রয়োজন হয় না। এবার প্রকৃতিতে আমরা আরও অনেক মিথজীবী সম্পর্ক কিন্তু দেখতে পাবো। এক হচ্ছে দেখো গোবক এবং গরু, যেটা প্রথম ছবি ছিল। গরুরা যখন হাঁটে, ঘাসের মধ্যে হাঁটছে, ঘাসের মধ্যে অনেক পোকামাকড় আছে, গরু যখন হাঁটছে পা দিয়ে হাঁটছে, তখন ওই পায়ের খুরে বা পায়ের নিচের অংশে লেগে, ঘাসে বা মাটিতে লেগে ওখানে যে পোকামাকড় রয়েছে সেগুলো উড়ে যাচ্ছে, নিয়ে উড়ে গিয়ে কোথায় বসছে, উড়ে গিয়ে দেখো মানে গরুর গায়ে কিন্তু বসে, গরুর মানে গায়ের মধ্যে বসে। ওকে, পোকাগুলো কেমন, এবার গরুর গায়ে যে পোকাগুলো বসলো, তাদেরকে কে কে খাচ্ছে, গোবক খাচ্ছে, গোবক কিন্তু খাচ্ছে। তাহলে ওরা যখন গরু হাঁটছে, তখন পোকামাকড়গুলো উঠছে, কিছু পোকামাকড় বা গরুর গায়েও বসছে। এবার যদি গায়ে পোকামাকড় বসে, তাহলে অস্বস্তি লাগে, বিরক্ত বোধ হয়। এবার গরু কি করছে, পিঠে গোবককে বসতে দিচ্ছে। তাহলে গরু গোবককে হেল্প করছে, তাকে পিঠে বসতে দিচ্ছে, গোবকগুলোকে পিঠে বসতে দিচ্ছে। আর গোবক গরুকে কী করে হেল্প করছে, তার পিঠে বা গায়ে বসা পোকাগুলোকে খেয়ে নিচ্ছে, গোবক কী করে পোকামাকড়গুলো খায়। তাহলে দুজনেই হেল্প করছে, গরু পোকামাকড়গুলোকে উড়িয়ে দিচ্ছে, নিয়ে গোবককে পিঠে বসতে দিচ্ছে, আর গোবক গরুকে ওই পোকামাকড়ের হাত থেকে বাঁচাচ্ছে, পোকামাকড়গুলো তার গায়ে লেগেছিল খেয়ে নিয়ে গরুকে স্বস্তি দিচ্ছে বা আরাম দিচ্ছে। একই রকমভাবে সাগর কুসুম এবং ক্লাউন মাছের ছবি দেখো, 2 নম্বর ছবি, 10 নম্বর পাতায় উপরের দিকে 2 নম্বর ছবি। ক্লাউন মাছ কিন্তু সাগর কুসুমের সঙ্গে থাকে। ওকে, ক্লাউন মাছ দেখো, মাছ এবং দেখাবো তোমাদের আরেকবার, এই যে তোমাদের দেখা এখানে, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সাগর কুসুম, এগুলো ওকে। আর এইটা যেটা মাছটা রয়েছে মাঝখানে, সেটা হচ্ছে ক্লাউন মাছ, বোঝা গেল। এবার এগুলো সব বুঝতে হবে তো, ছবি অনেকে হয়তো বুঝতে পারো না যে কোনটা কী জিনিস রয়েছে, আমি তাই জন্য দেখিয়ে দিলাম। ওকে, তোমাদের যা সমস্যা হবে তোমরা কিন্তু বলবে। তাহলে ক্লাউন মাছ সাগর কুসুমের সঙ্গে থাকে। সাগর কুসুমের একটা শত্রু আছে, সাগর কুসুম মানে ওই যে দেখলাম আমরা, মানে আছে একদম সোজা সোজা একদমভাবে, তো সেইগুলোর শত্রু হচ্ছে বাটারফ্লাই মাছ। বাটারফ্লাই মাছটা হচ্ছে সাগর কুসুমের শত্রু। ওকে, তাহলে ক্লাউন মাছ কি করে, ক্লাউন মাছকে কিন্তু আবার বাটারফ্লাই মাছটা ভয় পায়। ক্লাউন মাছকে কে ভয় পায় না, তো বাটারফ্লাই মাছ। তাহলে ক্লাউন মাছ আর সাগর কুসুম একসাথে আছে, ক্লাউন মাছ আর সাগর কুসুম একসাথে আছে। সাগর কুসুমের শত্রু হচ্ছে বাটারফ্লাই মাছ, কিন্তু সাগর কুসুমের সঙ্গে যেহেতু ক্লাউন মাছ আছে, তাহলে ক্লাউন মাছকে ভয় পেয়ে বাটারফ্লাই মাছ দূরে পালিয়ে যায়। ওকে, তাহলে সাগর কুসুম ভয় পাচ্ছিল, বাটারফ্লাই মাছকে ভয় পাচ্ছিল, কিন্তু উল্টে বাটারফ্লাই মাছ আবার ক্লাউন মাছকে ভয় পায়। এবার ক্লাউন মাছ সাগর কুসুমের সঙ্গে ছিল, তাই জন্য সাগর কুসুমের কাছে যখন ক্লাউন মাছকে দেখেছে, তখন বাটারফ্লাই মাছ কিন্তু ভয় পালিয়ে গেল, বা ক্লাউন মাছটা বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দিল। তাহলে শত্রুর হাত থেকে, শত্রু এখানে কে, বাটারফ্লাই, কার শত্রু, সাগর কুসুমের শত্রু, শত্রুর হাত থেকে কে বাঁচালো, ক্লাউন মাছ বাঁচালো। তাহলে ক্লাউন মাছ সাগর কুসুমকে হেল্প করলো। এবার উল্টে সাগর কুসুম নিশ্চয়ই ক্লাউন মাছকে হেল্প করবে।
সাগর কুসুম খাবার খায়, শিকার করে, যেটুকু খায় বাদবাকি যেটা পড়ে থাকে সেই পড়ে থাকা অংশটা কাকে দেয়? না তো ক্লাউন মাছকে দেয়। তাহলে সাগর কুসুম খাবারের পড়ে থাকা অংশকে ক্লাউন মাছকে দেয়। তাহলে এরকমভাবে দুজন দুজনকে হেল্প করে। পিঁপড়ে জাপ পোকার মধ্যে সম্পর্ক, জাপ পোকারা কি খায় জানো? জাপ পোকারা কি করে, গাছের যেটা রস ছাল থেকে শুষে শুষে নেয়, শর্করা সমৃদ্ধ রস, সেটা খায়। খাওয়ার পর তারা একটা মল ত্যাগ করে। জাপ পোকারা মল ত্যাগ করে, যেটা বর্জ্য, সেটার নাম হচ্ছে হানি ডিউ। অনেকে বলবে, অনেকে বন্ধুদেরকে বলবে, এই জানিস হানি ডিউ খেয়েছিস? ও ভাবে হানি হানি মানে তো মধু হবে, তাহলে হানি ডিউ ভালো জিনিস, বলে হ্যাঁ হানি ডিউ খেয়েছি। কিন্তু সে তো জানে না হানি ডিউ মানে জাপ পোকাগুলো গাছের রসটা খাবে, শুষে শুষে খাবে, নিয়ে যেটা পটি ত্যাগ করে, মল ত্যাগ করে, সেটা হচ্ছে হানি ডিউ। ওকে, সেই হানি ডিউ কার প্রিয় খাদ্য জানো? এই পিঁপড়ে। এই পিঁপড়ে কিন্তু ওই জাপ পোকার যেটা বর্জ্য পদার্থ মল, যেটা সেটা কিন্তু খেতে খুব পছন্দ করে। ওকে, উপাদেয় খাবার মানে একদম খুব টেস্টি খাবার ওদের কাছে, খুব ভালো খাবার। ওই ওদের বর্জ্য পদার্থ বা ওদের জাপ পোকার পটিটাকে খাওয়ার জন্য পিঁপড়েরা কি করে জানো? জাপ পোকাকে একদম মাথায় তুলে রাখে, লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়, শুধুমাত্র কি ওই জাপ পোকার যেটা হানিডু বের করবে, মলত্যাগ করবে, সেটা খাওয়ার জন্য। প্লাস এক গাছ থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এরকমভাবে হেল্প করে। তাহলে জাপ পোকাকে শত্রুর হাত থেকে বাঁচানো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, লালন পালন করা, শত্রুর হাত থেকে বাঁচানো, সব কে করে? পিঁপড়ে করে। কেন করে পিঁপড়ে? তার কারণ পিঁপড়েকেও জাপ পোকা হেল্প করে। জাপ পোকা শর্করা সমৃদ্ধ গাছের রসটা খায়, নিয়ে বর্জ্য ত্যাগ করে, সেটা হচ্ছে হানি ডিউ, সেটা পিঁপড়েদের খাবার। ওকে, তো পিঁপড়েটা খাবার পাই বলে কিন্তু হেল্পটা করে। ওকে, পিঁপড়ে আর জাপ পোকার মধ্যে সম্পর্কটি লেখো, মিথজীবী সম্পর্কটি ব্যাখ্যা করো। 2 নম্বরের বড় প্রশ্ন বা 3 নম্বর প্রশ্ন দিতে পারে, খুব ভালো করে করবে। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম, সহজ করে। আশা করি এই প্রশ্ন আসলে তোমরা সবাই করতে পারবে, নিজের ভাষাতেও নিশ্চয় বানিয়ে লিখতে পারবে। গন্ডার আর দেখো, গোবক আর শালিক, গন্ডারের সঙ্গে গোবক একই জিনিস হবে, গন্ডারের সঙ্গে যদি শালিক বলে একই জিনিস হবে। ওই গন্ডারের পিঠে দেখো শক্ত শক্ত এঁটুলির মতো থাকে, ঘাড় মতো জিনিস থাকে, এঁটুলি। ওই এঁটুলিগুলো যখন গন্ডার পিঠে থাকে, অস্বস্তি হয়, গন্ডারের কষ্ট হয়, চুলকানি হয়, অস্বস্তি হয়। তো সেই গন্ডারের যে পিঠে পিঠে এঁটুলি থাকে, ঘা থাকে, সেগুলোকে কে খায় জানো বলো তো? এই গোবক বা শালিক এই গন্ডারের পিঠে থাকা এঁটুলিগুলো খায়। তাহলে গন্ডার চাইছে আমার এঁটুলিগুলো কমে যাক, তাহলে আমার আরাম লাগবে, তাই জন্য গন্ডার কী করবে? তার পিঠে গোবককে বা শালিককে বসতে দেবে, বসতে দিল, নিয়ে গোবক বা শালিক কী পেলো? গন্ডার পিঠে বসলো আর আরাম করে ওই এঁটুলিগুলো খেলো। তাহলে গোবক শালিক খাবার পাচ্ছে আর গন্ডা আরাম পাচ্ছে বা স্বস্তি পাচ্ছে। ওকে, তাহলে এরকমভাবে হেল্প করে। এরপর সাগর কুসুমের সঙ্গে সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুমের সঙ্গে আমরা ক্লাউন মাছ দেখেছি, এবার সাগর কুসুমের সঙ্গে আমরা সন্ন্যাসী কাঁকড়া মানে হারমিট ক্র্যাব, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়ার দেখবে ছবি দেওয়া হয়েছে আমাদের 10 নম্বর পাতায়, উপরের দিকে একদম নিচে, একদম ডান দিকে নিচের ছবিটা, 10 নম্বর পাতায় ডান দিকে নিচের ছবিটা। সন্ন্যাসী কাঁকড়ার যেটা পেটের অংশ, এটা নরম থাকে, তাই জন্য সে মৃত কোনো সামুদ্রিক প্রাণীর খোলকে বাসা বাঁধে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার পিঠে কে থাকে? সাগর কুসুম। সন্ন্যাসী কাঁকড়ার পিঠে সাগর কুসুম লেগে আছে, দেখো ছবিতে, তোমাদের দেখায়, কারণ হয়তো বলছি, হয়তো অনেকে বুঝতে পারছো না। এই দেখো, সন্ন্যাসী কাঁকড়া, তার পিঠে সাগর কুসুম লেগে আছে। ওকে, তার সন্ন্যাসী কাঁকড়া যেখানে যেখানে যাবে, সাগর কুসুম সেখানে সেখানে যাবে। বাহ, কি মজা, দুই বন্ধু। ওকে, তাহলে সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ছে, কাঁকড়াটা বাড়ছে, তার ওর পিঠে সাগর কুসুম আছে, সেও কি করবে তখন? পুরো একদম সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়াকে একদম পুরো ঢেকে নেবে, নিয়ে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করবে কোনো শত্রুর হাত থেকে। সন্ন্যাসী এই সাগর কুসুম কি আছে? সুরের মতো, একদম সুরের মতো সোজা 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 অংশ আছে, সেগুলো হচ্ছে কি? টেন্টাকলস, বিষাক্ত টেন্টাকলস। এই টেন্টাকলস দিয়ে শত্রুর হাত থেকে কাকে রক্ষা করবে? সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করবে। যেহেতু সন্ন্যাসী কাঁকড়াকে পুরো ঘিরে রেখেছে, একদম চারিদিকে ঘিরে রেখেছে কে? সাগর কুসুম। ওকে, নিয়ে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করবে সাগর কুসুম। আর সাগর কুসুম কিভাবে উপকার পায়? না তো সন্ন্যাসী কাঁকড়া খাবার খোঁজে গেল, নিয়ে সন্ন্যাসী কাঁকড়া যে খাবারটা বা শিকার করলো, সেই শিকার করার পর যেটুকু খেলো, বাদ বাকি অংশটা সাগর কুসুমকে দিল, যে ভাই তুমি আমাকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো, তুমিও আমার খাবারটা খাও। তাহলে এরকমভাবে কিন্তু হেল্প করে। ওকে, 11 নম্বর পাতা পর্যন্ত পড়লাম। তোমরা অনেকে ক্লাসগুলো দেখছো, অবশ্যই তোমাদের জন্য যেহেতু ক্লাসগুলো দেওয়া হচ্ছে, অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা কমেন্টে অনেক কিছু লিখতে পারো না, তারা অবশ্যই তোমাদের নিজের নামটা লিখতে পারো, যে স্যার আমার নাম এই। তাহলে
আমরা তোমাদের নামটা জানতে পারবো, তাহলে তোমার সঙ্গে আমাদের আলাপ পরিচয়টা হবে, ভালো লাগবে। তোমরা কোথা থেকে দেখছো বা কোন স্কুলে তোমরা পড়াশোনা করো, সেগুলো কিন্তু আমাদেরও জানতে ভালো লাগে যে হ্যাঁ, আমার এখান থেকে আমার স্টুডেন্ট রয়েছে, আমার এখান থেকেও কিন্তু আমার স্টুডেন্টরা ভিডিওগুলো দেখে, ভালো লাগবে, তাই না? তাহলে তোমাদের নামটাও লিখবে, পরিচয়টাও হয়ে যাবে। আর ক্লাসগুলো তোমরা দেখবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুদের, তোমাদের তো যারা বন্ধুরা রয়েছে তাদেরকেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিও, কেমন? যাতে করে তারাও এই ক্লাসগুলো দেখতে পারে এবং বিষয়গুলো খুব সহজে বুঝে নিতে পারে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।